Hello friend, welcome all of you. Geography YouTube class. In previous class, we discussed about the chapter cloud and rain, where subtopic the classification of precipitation and rainfall. Also, we learn about the classification of cloud. Now today, our part is orographic rainfall. Friend, এর আগের ক্লাসে আমরা মেঘ ও বৃষ্টি অধ্যায়ের বৃষ্টিপাতের রকমভেদ পড়েছি পাঠ উপএককে। সেখানে বৃষ্টিপাতকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম। ফার্স্ট পরিচলন বৃষ্টিপাত, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ আমরা করেছিলাম বৃষ্টিপাতের রকমভেদ আমরা পড়েছিলাম প্রধানত তিন প্রকার বৃষ্টিপাত। ফার্স্ট পড়েছিলাম পরিচলন বৃষ্টিপাত, দু নম্বর শৈলক্ষেপ বৃষ্টিপাত, তিন নম্বর ঘূর্ণ বৃষ্টিপাত বা ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত। ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত, এই তিনটি বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জেনেছিলাম। যেখানে আমরা পড়েছিলাম পরিচলন বৃষ্টিপাতটা আমাদের হয়ে গিয়েছিল, শৈলক্ষেপ বৃষ্টিপাতটা আমরা আজকে পড়ব এবং পরবর্তী ক্লাসে ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত সম্পর্কে পড়ব। ফ্রেন্ড, আজকে আমরা যেটা আলোচনা করব সেটি হলো এই শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করব। শৈলক্ষেপ বা অরোগ্রাফিক বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করব। এসো তাহলে আজকে আমাদের আলোচনা হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত। বৃষ্টিপাত যাকে বলা হয় অরোগ্রাফিক রেনফল। অরোগ্রাফিক রেনফল সো ফ্রেন্ড, আজকের আমাদের আলোচনা হলো এই শৈলক্ষেপ বৃষ্টিপাত বা অরোগ্রাফিক বৃষ্টিপাত। ফার্স্ট আমরা যেটা আলোচনা করব অর্থ ও সংজ্ঞা। অর্থ ফার্স্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো অর্থ। শৈলক্ষেপ বৃষ্টিপাত কথার অর্থ কি? শৈল কথার অর্থ হলো পাহাড় বা পর্বত, উৎক্ষেপ কথার অর্থ হলো উপরে ওঠা। সো ফ্রেন্ড, আমরা এখানে লিখব শৈল শব্দের অর্থ, শৈল শব্দের অর্থ, শৈল শব্দের অর্থ হলো পর্বত এবং উৎক্ষেপ, উৎক্ষেপ কথার অর্থ হলো উপরে ওঠা, উপরে ওঠা। অর্থ হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত হলো অর্থাৎ পর্বতের উপরে উঠে পর্বতের অনুবাদ জালে যে বৃষ্টিপাত ঘটাবে তাকে বলা হয় শৈলক্ষেপ। তাহলে শৈলক্ষেপ অর্থ আমরা জেনে গেলাম। শৈল কথার অর্থ হলো পর্বত, উৎক্ষেপ কথার অর্থ হলো, উৎক্ষেপ কথার অর্থ হলো উপরে ওঠা। ফ্রেন্ড, এবার আমরা জানবো সংজ্ঞা বা ডিফিনিশন। ডিফিনিশন, শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? দেখো, একটি চিত্রের সাহায্যে আমরা উপস্থাপন করে ব্যাপারটিকে আমরা পরে জানবো। অর্থাৎ
কোনো পর্বত জলীয় বাষ্পপূর্ণ বায়ু, কোনো পর্বত জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো পর্বত বা উচ্চভূমিতে বাধা প্রাপ্ত হয়ে অনুবাদ হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। চলো আমরা রাইট ডাউন করি। জলীয় বাষ্পপূর্ণ বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো পর্বত বা উচ্চভূমি দ্বারা বাধা প্রাপ্ত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। দেখো ফ্রেন্ড, আমরা সংজ্ঞা আকারে উপস্থাপন করলাম যে শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে। লিখলাম জলীয় বাষ্পপূর্ণ বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো পর্বত বা উচ্চভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। ফ্রেন্ড, এই শৈলক্ষেপ বৃষ্টিপাত পড়ার পর আমরা জানবো উৎপত্তি বা সৃষ্টি কিভাবে হয়। উৎপত্তি বা সৃষ্টি প্রক্রিয়া। উৎপত্তি বা সৃষ্টি প্রক্রিয়া, ফ্রেন্ড এইটা জানতে গেলে আমাদের একটু ছবি আঁকতে হবে। উৎপত্তি বা সৃষ্টি প্রক্রিয়া জানতে গেলে আমাদের একটু ছবি আঁকতে হবে। আমরা ছবি এঁকে আমরা ব্যাপারটাকে উপস্থাপন করার চেষ্টা করি। মোটামুটি ভাবে আমরা প্রথমে একটা পাহাড় আঁকার চেষ্টা করব। পাহাড় বা উচ্চভূমি, এটি হলো পাহাড়, সরি এটা হলো পর্বত বা উচ্চভূমি। আর একটু নিচে আঁকতে হবে, নাহলে ব্যাপারটা আসা যাবে না। পর্বত বা উচ্চভূমি, এখানে ফ্রেন্ড আমাদের সমুদ্র আছে। এটি হলো সমুদ্র। সমুদ্র, এটি হলো অনুবাদ ঢাল, এটি হলো প্রতিবাদ ঢাল, এটি হলো অনুবাদ ঢাল, অনুবাদ ঢাল। তীরটা ফ্রেন্ড আমাদের এই সোজা যাবে। উপরে আমাদের মেঘ করবে।
এগুলো সব মেঘ। ও ঘনীভবন। এটা উষ্ণ আর্দ্র বায়ু, উষ্ণ ও আর্দ্র বায়ু। এখানে শীতল হচ্ছে শীতল প্রক্রিয়া, শীতল ও ঘনীভবন। এটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। এখানে যেটা হচ্ছে সেটি হলো বৃষ্টিচ্ছায় অঞ্চল। নিম্নগামী শুষ্ক বায়ু, নিম্নগামী শুষ্ক বায়ু, নিম্নগামী শুষ্ক বায়ু। ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র বায়ু। ঊর্ধ্বগামী উষ্ণ ও আর্দ্র বায়ু। সো ফ্রেন্ড দেখো, আমি একটা ছবির সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করেছি মোটামুটি ভাবে। দেখো ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড আমরা একটা ইন্ডিকেটর দেওয়ার চেষ্টা করেছি। উৎপত্তি কি বলেছিলাম? দেখো, এটা একটি পর্বত। পর্বতের এই ঢালটা প্রতিবাদ ঢাল, এই দিকের ঢালটা হলো অনুবাদ ঢাল। অর্থাৎ এই প্রতিবাদ ঢালটিকে ইংলিশে বলা হয় উইন্ড স্লোপ, উইন্ড ওয়ার্ড স্লোপ, আর অন্যটি হলো লিওয়ার্ড স্লোপ। অনুবাদ ঢাল হলো লিওয়ার্ড স্লোপ। সমুদ্র থেকে ঊর্ধ্বগামী উষ্ণ ও আর্দ্র বায়ু, ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র বায়ু উপরে উঠছে পর্বতের প্রতিবাদ ঢাল বরাবর। উপরে উঠে সেখানে মেঘ জলীয় বাষ্প হয়ে যাচ্ছে। মেঘ হওয়ার পর শীতল ঘনীভবন হয়ে পুনরায় সেখানে প্রতিবাদ ঢালে ঝরে পড়ছে। বাকিটা পুনরায় নিম্নগামী, যেখানে বৃষ্টির চেয়ে নিম্নগামী হচ্ছে বায়ুটা, নিম্নগামী শুষ্ক বায়ু নিচে নামছে এবং বৃষ্টির চেয়ে অঞ্চলে অবস্থান করছে অনুবাদ ঢালে। সো ফ্রেন্ড, প্রথমে আমরা একটু এবার ভাষাগত প্রয়োগের সাহায্যে আমরা এটা উপস্থাপন করব কিভাবে হয়। দেখো ফ্রেন্ড, জলীয় বাষ্পপূর্ণ বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু সমুদ্রের দিক থেকে আসা উষ্ণ, সমুদ্রের দিক থেকে আসা উষ্ণ ও আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বায়ু যদি কোনো শৈল বা পর্বত বা কোনো উচ্চভূমিতে আড়াআড়িভাবে কোনো যদি পর্বত ও উচ্চভূমি অবস্থান করে এবং সমুদ্রের দিক থেকে আগত এই উষ্ণ ও আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বায়ুটি পর্বতের প্রতিবাদ ঢাল বরাবর উপরে উঠে যায়। যখনই এই জলীয় বাষ্পটা উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে বাধাপ্রাপ্ত হয়ে, প্রতিবাদ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে উঠে যাবে, তখন সেখানে শীতল শীতল আছে। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবো বায়ুমণ্ডলের উষ্ণতা তত কমতে থাকবে, শীতল শীতল হবে। অথবা পর্বতের উঁচু অংশে কোনো বরফ থাকতে পারে, পর্বতের এই উঁচু অংশে বা পর্বত চূড়ায় কোনো বরফ থাকতে পারে, বা পর্বতের ঢালেও কোনো বরফ থাকতে পারে, বা আরো উঁচুতে গেলে আমাদের কি হবে? শীতল হবে। যখনই শীতল হবে সেখানে ঘনীভবন হবে, শীতল ও ঘনীভবন হবে এবং জলীয় বাষ্পটা সেখানে মেঘের সৃষ্টি হবে। এই মেঘটা শীতল ও ঘনীভবন হয়ে ক্রমান্বয়ে ঠান্ডা হতে শুরু করবে, শীতল হতে শুরু করবে এবং সেটি আরো ভারী হয়ে যাবে এবং ভূমির ঢাল অনুসারে মাধ্যাকর্ষণ শক্তি অনুযায়ী প্রতিবাদ হলে পতিত হবে এবং সেখানে বৃষ্টিপাত ঘটাবে। এবং এখানে বৃষ্টিপাত ঘটানোর পর এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটি নিম্নগামী হয়ে যখন পর্বতের বিপরীত ঢালে অর্থাৎ অনুবাদ ঢালে এসে পৌঁছাবে, লিউইড ঢালে এসে পৌঁছাবে, এই বিপরীত ঢালে যখন এসে পৌঁছাবে সেখানে আর সেই জলীয় বাষ্প থাকে না। এবং জলীয় বাষ্প থাকলেও সেই জলীয় বাষ্প থাকলেও আমরা যেহেতু সেই উষ্ণ বায়ুটা, জলীয় বায়ুটা নিম্নগামী হচ্ছে, আমরা জানি যতই নিচের দিকে আসবে টপোস্ফিয়ারের তত কি হবে? উষ্ণতা বাড়বে। এবার জলীয় বাষ্প উষ্ণতা বাড়লেও সেখানে হয়তো মেঘের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়লেও কিন্তু অসম্পৃক্ত অবস্থায় থাকবে। অর্থাৎ যেহেতু এখানে শীতল নেই, শীতল অবস্থায় থাকবে না,
শীতল হওয়ার প্রক্রিয়াটি নেই, তাই সেখানে কোনো বৃষ্টিপাত ঘটাবে না এবং সেখানে বৃষ্টির ছাই অঞ্চলের সৃষ্টি করবে। এই গেল প্রতিবাদ ও অনুবাদ ঢালের ঘটনা। এইভাবে উৎপত্তি হয় আমাদের শৈলরেখার বৃষ্টিপাতে। এবার আমরা জানবো এই বৃষ্টির ছাই অঞ্চল সম্পর্কে জানবো। এই বৃষ্টির ছাই অঞ্চল কি? অঞ্চল বৃষ্টির ছাই অঞ্চল বা রেন শ্যাডো রিজিয়ন কি? এই বৃষ্টির ছাই অঞ্চল বা রেন শ্যাডো রিজিয়ন হলো পর্বতের জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের অনুবাদ ঢালে পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর যখন পর্বতের বিপরীত দিকে অর্থাৎ অনুবাদ ঢালে এসে পৌঁছায় সেখানে আর কোনো বৃষ্টিপাত হয় না। এই অঞ্চলটিকে বলা হয় বৃষ্টির ছাই অঞ্চল। অর্থাৎ প্রতিবাদ ঢালের বিপরীতে অবস্থিত যেখানে বৃষ্টিপাত হয় না সেই অঞ্চলটিকে বলা হয় বৃষ্টির ছাই অঞ্চল। এবার ফ্রেন্ড মনে রাখতে হবে এই বৃষ্টির ছাই অঞ্চল কিভাবে সৃষ্টি হয়। ঠিক এই প্রক্রিয়াটিকে আবার বলতে হবে। পর্বতের অনুবাদ ঢালে শৈলক্ষ বৃষ্টিপাত ঘটানোর পর ওই জলীয় বাষ্পপূর্ণ মেঘটি যখন পর্বতের অনুবাদ ঢালে আসে সেখানে কি হয়? আর কোনো বৃষ্টিপাত হয় না। পর্বতের প্রতিবাদ ঢালে বিপরীত দিকে অবস্থিত এই অঞ্চলটিকে যেখানে কম বৃষ্টিপাত হয় বা মেঘ থাকলেও সেখানে বৃষ্টিপাত হয় না এইরূপ অঞ্চলকে বৃষ্টির ছাই অঞ্চল হিসেবে চিহ্নিত করা যায় এবং এইভাবে বৃষ্টির ছাই অঞ্চলটি সৃষ্টি হয়েছে। আবার বলি বৃষ্টির ছাই অঞ্চল কিভাবে সৃষ্টি হয়েছে। পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটানোর পরে যখন ওই জলীয় বাষ্পপূর্ণ মেঘটি বৃষ্টির ছাই অঞ্চল বা অনুবাদ ঢালে এসে পৌঁছায় ওই পর্বতের সেখানে পরিমিত মাত্রায় মেঘ ও জলীয় বাষ্পপূর্ণ থাকলেও সেখানে সম্পৃক্ত অবস্থায় থাকে না বলে বৃষ্টিপাত ঘটাতে পারে না। এটা বৃষ্টির ছাই অঞ্চল বলা হয়। এবার ফ্রেন্ড আমরা জানবো এই বৃষ্টির ছাই অঞ্চলের আমরা উদাহরণ দিয়ে জানবো এবং এরপর আমরা জানবো প্রতিবাদ ঢাল এবং অনুবাদ ঢাল। অর্থাৎ বৃষ্টির ছাই অঞ্চলের আমরা উদাহরণ দেবো। যেমন বৃষ্টির ছাই অঞ্চলের উদাহরণ দিয়ে যেতে পারে মেঘালয়ের রাজধানী শিলং হলো বৃষ্টির ছাই অঞ্চলের উদাহরণ এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল হলো বৃষ্টির ছাই অঞ্চলের উদাহরণ। এবার আমরা আসবো প্রতিবাদ ঢাল এবং অনুবাদ ঢাল সম্পর্কে একটু জানবো। প্রতিবাদ ঢাল যাকে বলা হয় উইন্ডওয়ার্ড স্লোপ। এই প্রতিবাদ ঢালটা কি? অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত বা উচ্চভূমির যে ঢালে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হয় প্রতিবাদ ঢাল বা উইন্ডওয়ার্ড স্লোপ। অর্থাৎ পর্বত বা উচ্চভূমির যে ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় তাকে বলা হয় প্রতিবাদ ঢাল। পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে উঠে বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের যে ঢালে অর্থাৎ পর্বত বা উচ্চভূমির যে ঢালে জলীয় বাষ্পটা বাধাপ্রাপ্ত হয়ে উপরে উঠে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায় তাকে বলে প্রতিবাদ ঢাল। অর্থাৎ পর্বতের যে ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় তাকে বলা হয় প্রতিবাদ ঢাল। এবার ফ্রেন্ড আমরা আসবো অনুবাদ ঢাল। এবার আমরা আসবো অনুবাদ ঢাল যাকে বলা হয় লিওয়ার্ড স্লোপ। এই লিওয়ার্ড স্লোপটা কি? অর্থাৎ পর্বত বা উচ্চভূমির প্রতিবাদ ঢালের বিপরীত দিকে অবস্থিত ঢালটিকে বলা হয় অনুবাদ ঢাল। আবার বলছি, পর্বত বা উচ্চভূমির প্রতিবাদ ঢালের বিপরীত দিকে অবস্থিত ঢালটিকে বলে অনুবাদ ঢাল। আবার অন্যভাবে বলা যেতে পারে যে পর্বত বা উচ্চভূমির প্রতিবাদ ঢালে অর্থাৎ যে ঢালে বৃষ্টিপাত ঘটায় তার বিপরীত দিকে যে ঢালে
কোনো বৃষ্টিপাত হয় না বা জলীয় বাষ্পপূর্ণ মেঘে যে কোনো জলীয় বাষ্প বা মেঘ আর থাকে না বা বৃষ্টিপাত হয় না, সেই ঢালটিকে বলা হয় অনুবাদ ঢাল। অর্থাৎ যে ঢালে পর্বত উচ্চভূমি যে ঢালে বৃষ্টিচ্ছয় অঞ্চলটি অবস্থান করে তাকে বলা হয় অনুবাদ ঢাল। সুতরাং প্রতিবাদ ঢালের বিপরীত দিকে অবস্থিত ঢালটিকে বলা হয় যেখানে শৈলক্ষ বৃষ্টিপাত হয় না, বৃষ্টিচ্ছয় অঞ্চলে অবস্থান করে তাকে বলে অনুবাদ ঢাল। সো ফ্রেন্ড, আমরা কি পড়লাম? এ অর্থ, বি সংজ্ঞা, সি উৎপত্তি, ডি বৃষ্টিচ্ছয় অঞ্চল, ই প্রতিবাদ ঢাল, এফ অনুবাদ ঢাল। ফ্রেন্ড, এবার আমরা আসবো উদাহরণ নিয়ে আলোচনা করব। উদাহরণ, অর্থাৎ যে শৈলক্ষাত বৃষ্টিপাতের একটি আমরা উদাহরণ নিয়ে আলোচনা করব। ফ্রেন্ড, আমরা যদি ভারতের ম্যাপটি দেখি সেখানে আমরা দেখব পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল অর্থাৎ প্রতিবাদ ঢাল শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটে এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল হলো বৃষ্টিচ্ছয় অঞ্চলের উদাহরণ। আবার লিখে দিই আমরা, 1 নম্বর দুটি উদাহরণ হবে ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, এটা হলো প্রতিবাদ ঢাল। এই প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টি হওয়ার পর শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, এটি অনুবাদ ঢাল। বৃষ্টিচ্ছয় অঞ্চল। ভারতের ম্যাপের সাহায্যে এই জিনিসটিকে বা মেটারটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যেতে পারে। আমি বললাম উদাহরণ কি দিলাম, যে একটি শৈলক্ষেপ বৃষ্টিপাতের উদাহরণ হলো ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল বা প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটানোর পর যখন জলীয় বাষ্পপূর্ণ মেঘটি নিম্নগামী হয়ে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বা অনুবাদ ঢালে এসে পৌঁছায়, সেটি বৃষ্টিচ্ছয় অঞ্চলের উদাহরণ হয়ে যায়। সুতরাং এইটা হলো একটা পরিষ্কার পশ্চিমঘাট, একটি হলো একটা পরিষ্কার শৈলক্ষ বৃষ্টিপাতের উদাহরণ। এবার এর মধ্যে বেশ কিছুগুলি জিনিস ঢুকে আছে বা মেটার ভৌগোলিক জিনিস আছে, সেগুলো আমরা একটু আলোচনা করব। অর্থাৎ আমরা জানি এই জুন মাসে আরবীয় শাখা কেরালার পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয় পূর্ব ঢালে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে আরবীয় শাখা প্রতিবাদ ঢালে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে অর্থাৎ এই প্রতিবাদ ঢালে আমরা জানি আরবীয় শাখা, তো মৌসুমী বায়ুর আরবীয় শাখা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটানোর পর এটি যখন পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে গিয়ে অর্থাৎ অনুবাদ ঢালে গিয়ে উপস্থিত হওয়ায় সেখানে জলীয় বাষ্পপূর্ণ বা মেঘ থাকলেও সেটা সম্পৃক্ত করতে পারে না বা সেখানে পরিমিত মাত্রায় জলীয় বাষ্প থাকে না, তাই সেখানে বৃষ্টিপাত হয় না, সেটি বৃষ্টিচ্ছয় অঞ্চলের উদাহরণ হয়ে যেতে পারে। আবার অন্যভাবে বলা যায় এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হলো মুম্বাইয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে, কিন্তু এই পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে পুনে শহরটি অবস্থান করায় সেখানে বৃষ্টিপাত হয় না। তাই অনেক সময় দেখা যায় মুম্বাইয়ে প্রচুর বৃষ্টিপাত হলেও পুনেতে কেন বৃষ্টিপাত হয় না? যেহেতু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে অর্থাৎ মুম্বাইয়ে বৃষ্টিপাত ঘটে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে অবস্থিত একটি জায়গা হলো মুম্বাই এবং এই পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে অবস্থিত একটা শহরের নাম হলো
পুনে সেখানে আর বৃষ্টিপাত ঘটাতে পারে না। বৃষ্টির ছায়া অঞ্চল যেহেতু সেখানে আর নিম্নগামী হয়ে শুষ্ক বায়ু থাকে, সেখানে বা বায়ু থাকলে জলীয় বাষ্প থাকে না, সেখানে বৃষ্টিপাত হয় না। এবার 2 নম্বর উদাহরণ আমরা যাব ফ্রেন্ড। দু নম্বর উদাহরণ যাব আমরা। মেঘালয় রাজ্যের উত্তরে অবস্থিত চেরাপুঞ্জি মৌসিনরাম প্রতিবাদ ঢাল মৌসিনরাম শৈলক্ষে বৃষ্টিপাত হয়। এবং 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 মেঘালয় রাজ্যের মৌসিনরামে বৃষ্টিপাত ঘটানোর পর, এটি দক্ষিণ ঢালে হবে, এবং এবং দক্ষিণ ঢালে শিলং এটা অনুবাদ ঢাল বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। দেখো ফ্রেন্ড, এই ছবিটিকে আমাদের সাজাতে গিয়ে এইগুলো বাদ চলে যাচ্ছে। দেখো আমি এখানে লিখেছি মেঘালয় রাজ্যের দক্ষিণে অবস্থিত চেরাপুঞ্জি মৌসিনরাম প্রতিবাদ ঢালে অবস্থিত শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়, এবং দক্ষিণ ঢাল এবং উত্তর ঢাল অবস্থিত মেঘালয়ের রাজধানী শিলংয়ে সেখানে কোনো আর বৃষ্টিপাত ঘটে না। সো ফ্রেন্ড, এখানের মধ্যে একটা আমরা লজিক আছে, জিনিসটা আমরা জেনে নিই। এখানে যে চেরাপুঞ্জি, আমরা জানি ভারতের মধ্যে, ইভেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরামে, উত্তর পূর্ব ভারতে। অর্থাৎ বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটো শাখা, একটা আরবীয় শাখা আর একটা হলো বঙ্গোপসাগরীয় শাখা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা উত্তর পূর্ব দিকে জলীয় বাষ্প নিয়ে এগিয়ে যেতে থাকে, এবং উত্তর পূর্ব দিকে আমরা জানি গারো, খাসি, জয়ন্তিয়া ইত্যাদি পাহাড়গুলি বা পর্বতগুলি আছে, এবং উত্তর পূর্ব দিকে এই পার্বত্য অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে সেখানে প্রতিবাদ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে ওই দক্ষিণে যে অবস্থান করে চেরাপুঞ্জি মৌসিনরাম প্রভৃতি অঞ্চলগুলো অবস্থান করে, এগুলো প্রতিবাদ ঢালে। সেখানে বাধাপ্রাপ্ত বায়ুটি ঊর্ধ্বমুখী হয় এবং শীতল এবং ঘনীভবন প্রক্রিয়ার সাহায্যে সেখানে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। এবং পরে যখন আর জলীয় বাষ্প থাকে না বা জলীয় বাষ্পপূর্ণ খুব কম থাকে, তখন এই বায়ুটি যখন আরো নিচের দিকে আরো উপরের দিকে বা উত্তর দিকে সরে যেতে থাকে, সেখানে মেঘালয়ের রাজধানী শিলং অবস্থান করে। সেখানে পরিমিত মাত্রায় মেঘ বা জলীয় বাষ্প থাকে না বলে, বা থাকলেও সেখানে উষ্ণতা বেশি থাকে বলে, সম্পৃক্ত হতে পারে না বলে সেখানে বৃষ্টিপাত হয় না অনুবাদ দেয়, তাই এটি বৃষ্টির ছায়া অঞ্চল। তাই প্রশ্ন করা যেতে পারে যে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এবং শিলং, এই যে চেরাপুঞ্জি আর শিলং, এদের মধ্যে ডিস্টেন্স 56 কিলোমিটার হলে চেরাপুঞ্জিতে যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং শিলংয়ে সেখানে কম বৃষ্টিপাত হয়। কেন? অর্থাৎ চেরাপুঞ্জিতে যেখানে আমাদের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 12,000 বা 11,777 মিলিমিটার হয়, শিলংয়ে সেক্ষেত্রে 2,207 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়। কেন হয়? সুতরাং আমাদের বলতে হবে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা উত্তর পূর্ব রাজ্যের
গারো, খাসি, জয়ন্তে ইত্যাদি পর্বত বা পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণে চেরাপুঞ্জি মৌসুমীরামে অবস্থিত প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটায় এবং প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর আরো 55 থেকে 56 কিলোমিটার দূরে এবং উত্তর দিকে শিলং যখন উপস্থিত এসে পৌঁছায় সেখানে আর বৃষ্টিপাত হয় না, যেহেতু সেখানে অনুবাদ ঢাল এবং সেখানে আর জলীয় বাষ্পীভবন বা মেঘ থাকে না, তাই সেখানে বৃষ্টির অঞ্চলের উদাহরণ। সো ফ্রেন্ড, এই গেল আমাদের শৈলক্ষ বৃষ্টিপাতের বা অরোগ্রাফিক রেইনফলের একটা মোটামুটি একটা আলোচনা। এবার আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, শৈলক্ষেপ কথার অর্থ কি? শৈলক্ষেপ কথার অর্থ কি? শৈলক্ষেপ কথার অর্থ লেখো। 2 নম্বর, শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? 3 নম্বর, বৃষ্টির ছাই অঞ্চল কাকে বলে? বৃষ্টির ছাই অঞ্চল কাকে বলে? 3 নম্বর কোশ্চেন, শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়? কিভাবে সংঘটিত হয় চিত্র সহ বর্ণনা দাও। শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় চিত্র সহ বর্ণনা দাও। 4 নম্বর, প্রতিবাদ ঢাল কাকে বলে? প্রতিবাদ ঢাল কাকে বলে? 5 নম্বর, অনুবাদ ঢাল কাকে বলে? অনুবাদ ঢাল কাকে বলে? 6 নম্বর, বৃষ্টির ছাই অঞ্চলের উদাহরণ দাও। বৃষ্টির ছাই অঞ্চলের উদাহরণ দাও। বৃষ্টির ছাই অঞ্চলের উদাহরণ দাও।
7 নম্বর, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল কি ধরনের ঢাল? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল কি ধরনের ঢাল? এবং এখানে কি ধরনের বৃষ্টিপাত হয়? এবং এখানে কি ধরনের বৃষ্টিপাত হয়? 8 নম্বর কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিক কি ধরনের ঢাল? পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল কি ধরনের ঢাল? এটি হলো অনুবাদ ঢাল। 9 নম্বর কোশ্চেন, বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়? বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়? বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়? এটা 3 নম্বরে আসতে পারে। 10 নম্বর কোশ্চেন, মেঘালয়ের শিলং কি জন্য বিখ্যাত? মেঘালয়ের শিলং কিসের উদাহরণ? দেখো, মেঘালয়ের শিলং কিসের উদাহরণ? মেঘালয়ের শিলং হলো একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ। এরপর 11 নম্বর কোশ্চেন, মুম্বাইয়ের তুলনায় পুনেতে কম বৃষ্টি হয় কেন? কম বৃষ্টিপাত হয় কেন? 2 অথবা 3 আসতে পারে। মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয় কেন বা কম বৃষ্টিপাত হয় কেন? 12 নম্বর, মৌসুমী বায়ু কোন শাখায় চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়? কোন শাখার প্রভাবে চেরাপুঞ্জি
মৌসুমী বায়ুর কোন শাখায় চেরাপুঞ্জি মৌসিনরামে বৃষ্টিপাত হয়? মৌসিনরামে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হয় এবং কেন?